কখনোই ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই কোনো আলোচনা চান না, তিনি যার সময়টাকে নষ্ট করতে চান এবং বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি তিনি ধ্বংস করতে চান। 17 তারিখে 22 তারিখের মধ্যে কেন এই বিষয়টা ঘটার জন্য আমরা বলতেছি, মেলেনিয়া ট্রাম্প প্রেস কনফারেন্সে বলতেছেন যে এপস্টাইন ফাইলের সাথে আমার কোনো প্রকার কোনো বিষয়ই নাই এবং তাদের দেশে অস্ত্র এবং খাবারের ঘাটতি তৈরি করা বা বারবার আলোচনার কথাটা বলাটা এটা সম্পূর্ণভাবে একটা ভুয়া বিষয়। হিউজ পরিমাণের মানুষ এই কিছুদিনের মধ্যে ক্রিপ্টোর মধ্যে স্টেবল কয়েনের মধ্যে ঢুকে বসে আসছিল। ক্রিপ্টোকারেন্সির মধ্যে স্টেবল কয়েনে কোনো কয়েনও কিনে নেই, কোনো কিছু করে নেই, কোনো ধরনের ট্রানজ্যাকশনও হয় নাই, ঠিক আছে, কোনো কিছুই করে নাই। সে তার টাকাটাকে লুকায় কি স্টকে স্টেবল ক্রিপ্টোতে ঢুকা রাখছিল, আমেরিকার কথা বলতেছি। এছাড়া এখন জিসিসিভুক্ত দেশগুলা আমেরিকার বিরুদ্ধে চলে যেতেছে। জিসিসিভুক্ত দেশগুলা কইতেছে তোরা কইলি যে ইরান পরমাণু বানাতে চাইতেছে, ইরান হ্যান করতেছে ত্যান করতেছে, ইরান আটকে দিতে চাই, ইরানের উপরে যা যুদ্ধ করে আটকা দিলি। 1 মাস আগে আমাদের খরচ হইতো 10 টাকা, এখন কি হইলো, ইরান রেহন আমাদের ট্যাক্স দিয়ে দেবো 5 টাকা, ইরানের বানায় দিলে আরও স্ট্রং যে ইরানের রেজিম চেঞ্জ করব। আজকে এই দিনে এসে এখন আমরা শুনতেছি আমেরিকার রিজিম চেঞ্জ, সাধারণ মানুষ রাস্তা নেমে গেছে, বিভিন্ন দেশ আমেরিকার বিপদ চলে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? প্রায় অনেকদিন পর আরেকটা রিসার্চ নিয়ে আসছি। মার্কেটের বর্তমান পরিস্থিতি, বিশ্ব মার্কেটে আমেরিকা ইরান যুদ্ধের যে বিষয়গুলো করতেছে, যেমন ধরেন যে শান্তি চুক্তির জন্য তারা একটা আলোচনায় আসলো, বা এই আলোচনার পিছু আমেরিকা আবার নাকচ করলো, বা বর্তমানে তেলের দামটা হঠাৎ করে মনে করেন যে কমে গেল, এখন আবার আমেরিকা নতুন করে ব্লকেজ দিতেছে হরমুজের মধ্যে। এটার পিছনের আসলে যে সাইকোলজিক্যাল যে বিষয়গুলো আছে, সেই যে বিষয়গুলো আছে না, আমার তো রিসার্চে নর্মালি আপনারা জানেন বা করেন, আমি সেই বিষয়গুলো নিয়ে করি যে আসলে কি ঘুরতেছে, আমাদেরকে কি দেখানো হইতেছে বা তার পিছনে কী হইতেছে। আপনি যে নর্মালি স্টক মার্কেটে ট্রেডার হন বা ক্রিপ্টো মার্কেট ট্রেডার হন, বা নর্মালি আপনি যদি নিউজ শুনতে ভালো লাগে, তো আপনাদের কাছে ভিডিওটা আমাদের অনেক ইনফরমেশন পাইতে চাইতেছে, ঠিক আছে। সর্বপ্রথম যে বিষয়টা দেখেন, গত পরশুদিন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বললো যে ডাবল ব্লকেজ, ইরান যদি টোল নিতে চায় তাহলে আমরা ডাবল ব্লকেজ করবো, আমাদেরকেও টোল দিতে হবে বা তাদের কাছে আমরা পয়সা আদায় করবো বা করবো। তারপরে আবার ডোনাল্ড ট্রাম্প করলেন যে না, আমরা এখান থেকে একটা জাহাজও যাইতে দিব না, ঠিক আছে। তো এইখানকার মেন্টালি গেমটা কি, পিছনের গেমটা কি, যে ইরানকে কোনোভাবে আর্নিং করতে দেওয়া হইতেছে না। 2 নম্বর কথা, এটা মেন বিষয় না। এটার আরেকটা মেন বিষয় কি, যে ইরানে যাতে অস্ত্র না ঢুকে, ডোনাল্ড ট্রাম্প ডিরেক্টলি বলুক আর না, চায়নার উপর যখন নাকি স্যাংশনটা দিয়ে দিলেন, তখনই এই বিষয়টা আবার ক্লিয়ার হয়ে গেল যে ইরানের কাছে যাতে অস্ত্র না ঢুকে, অস্ত্র না ঢুকলে, এছাড়াও ইরান যাতে আর্নিং করতে না পারে এবং তাদের দেশে অস্ত্র এবং খাবারের ঘাটতি তৈরি করা, এইটা হলো মেন বিষয়, ঠিক আছে। 2 নম্বর এখানে আরেকটা জিনিস আছে, আপনি আলোচনার জন্য ডাকলেন যে হ্যাঁ ঠিক আছে, আলোচনার জন্য আমি ডাকলাম। এখানে লজিকটা কি, যে আমি আলোচনার জন্য ডাকবো, আমি আপনার সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলার পরে আমার যে বিষয়গুলো আপনার বিষয়গুলো একসাথে উত্থাপন করবো, সেখানে যে আমরা ঝিলায় আমরা একটা সিদ্ধান্তে আসবো, ঠিক আছে। কিন্তু উনি আলোচনার জন্য ডাকতেছেন, ডাকার পরে বলতেছেন না আমি তোমাদের কথা মানবো না। 3 নম্বর আবার বলতেছেন যে হ্যাঁ আলোচনা করতে হবে, তার ধমক দিতেছেন, ঠিক আছে। ধমকের মাধ্যমে কিন্তু আলোচনা হয় না। তার কি, এই যে আলোচনার জন্য ডাকাটা বা বারবার আলোচনার কথাটা বলাটা, এটা সম্পূর্ণভাবে একটা ভুয়া বিষয়। কখনোই ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই কোনো আলোচনা চান না, তিনি যার সময়টাকে নষ্ট করতে চান এবং বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি তিনি ধ্বংস করতে চান। নিউ ওয়ার্ল্ড অর্ডারের যে বিষয়টা ছিল, যে নিউ ওয়ার্ল্ড অর্ডার আসবে 2025-এর পরে, এখন ট্যারিফের মাধ্যমে বিশ্ব অর্থনীতি কিন্তু নড়াবড়া দিয়ে দিচ্ছেন। এখন ওই যে চালনি দিয়ে আমরা যে ছাকি না, সেটা হলো বিষয়টা কি, যে চালনি দিয়ে ছাকা হয়েছে, এখন যেগুলো বাইচা আছে উপরে, যেটা আছে গুঁড়াগুলো পড়ে গেলো, পরে আরও যেসব বড়গুলো রইলো, সেগুলোকে এখন ভাঙ্গা হবে। এইটাই হলো মেন বিষয়, যে কোনোভাবে আলোচনা এগুলো কোনো বিষয় না। 3 নম্বর বিষয় আরেকটা জিনিস দেখেন, অয়েলের যে ইরানের মেন লাইফলাইন কি, অয়েল, ঠিক আছে। এই ফিউক্লিয়ার এগুলো কোনো বিষয় না। ভেনেজুয়েলারে আয়ত্ত করা হয়েছে, ওদের বিপক্ষে ছিল। এখন মেন বিষয় কি, ইরানের অয়েলটাকে আয়ত্ত করা, ইরাকের অয়েলটাও আয়ত্ত করা নিছে এর আগে, এখন কি ইরানের অয়েল আয়ত্ত করে দেওয়া। ইরান যদি মনে করেন যে করতে না পারে, অয়েল প্রডিউস করতে না পারে, বা তারা যদি মনে করেন যে তেল সেল করতে না পারে, তাহলে তাদের স্ট্রাগল করতে হইব। স্ট্রাগল করতে হইলে এর আগে যে আন্দোলনটা হইলো না,
সেই আন্দোলনের পরে এখন যে যুদ্ধটা হলো, যুদ্ধের পরে এখন পুরো দেশ ইউনাইটেড হয়ে গেছে, সবাই এখন সরকারের পক্ষে, সরকারের বিপক্ষেও যারা ছিল তারাও পক্ষে হয়ে গেছে। এখন কি করবে? এখন তো মানে 2 ধাপ আগে যায়, এখন ডোনাল্ড ট্রাম্প 5 ধাপ পিছনে চলে গেছে। এখন কি করতেছে? তাহলে এখন আবার কৃত্রিমভাবে যেভাবেই হোক সেই দেশে একটা ভয়াবহ খাদ্যের ঘাটতি, পানির ঘাটতি, মানে অর্থের ঘাটতি, ব্যবসা বাণিজ্যের একটা মানে সমস্যা, সেই সমস্যাটা আবার তৈরি করতে চাইতেছেন, যাতে সাধারণ মানুষের কাছে ইরানের সরকারকে মানে বিফল হয়েছে, বা তারা সাকসেস হইতে পারে নাই, বা তাদের সরকারকে মানে একটা মানে নিচে নামা, তাদের মানে চোখের বালি করে তোলার জন্য এটা হলো নতুন প্ল্যান। 2টা ডেট দেখেন। 8 তারিখে যে যুদ্ধটা থামলো, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলতেছিলাম 17 থেকে 22 তারিখের মধ্যে মার্কেটের মধ্যে একটা ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে, হয় বা মার্কেটের উপরে যাবে, না হলে নিচে যাবে, মার্কেটের মধ্যে ক্র্যাশ হওয়ার সম্ভাবনাই বেশি। 17 তারিখ থেকে, আজকাল 15 তারিখ, 17 তারিখ থেকে 22 তারিখের মধ্যে কেন এই বিষয়টা ঘটার জন্য আমরা বলতেছি। গতকালকে আমেরিকায় ছিল ট্যাক্স গিভিং ডে। ট্যাক্স গিভিং ডেতে মনে করেন যে সাধারণ মানুষ বা সরকারি সরকার মানে সরকারি বেসরকারি যারা আছে তারা ট্যাক্স দিবে আমেরিকার, বা ট্যাক্সই করবে। এটা এখানে মেন বিষয়টা না থাকে, বা নর্মালি অনেকের কাছে, কারো কাছে যদি 100 টাকা থাকে, সে 50 টাকা ট্যাক্স দেয়, বা সে 50 টাকা শো করে, বাকি 50 টাকা লোক রাখার চেষ্টা করে, কারণ ট্যাক্স বেশি দিতে হইব। তো হিউজ পরিমাণের মানুষ এই কিছু দিনের মধ্যে ক্রিপ্টোর মধ্যে, স্টেবল কয়েনের মধ্যে ঢুকে বসে আসছিল। ক্রিপ্টোকারেন্সির মধ্যে স্টেবল কয়েনে কোনো কয়েনও কিনে নেই, কোনো কিছু করে নেই, কোনো ধরনের ট্রানজ্যাকশনও হয় নাই, ঠিক আছে, মানে কোনো কিছুই করে নাই। সে তার টাকাটাকে লুকায় কি স্টকে, স্টেবল ক্রিপ্টোতে ঢুকা রাখছিল, আমেরিকার কথা বলতেছি। এই 17 মানে এই গতকালকে যে গেছে দিনটা গেছে না, এই দিনটা যাওয়ার পরে কালকে মনে করি মনিটরিং চলতে থাকবে। 17 তারিখটার মধ্যে দেখবেন যে নর্মালি আছে না, মানে হিউজ পরিমাণে মানুষ ওই স্টেবল কয়েন থেকে আবার বের হয়ে হাতে ক্যাশ করা শুরু করে দেবে, ঠিক আছে। তো এই যে একটা বিষয়, নর্মালি অনেকে ভাবতেছিল যে এত পরিমাণ স্টেবল কয়েনে টাকা ঢুকতেছে, এত পরিমাণ মানুষ স্টক করেছে, তার মানে মার্কেট মনে ক্র্যাশ হলে, মার্কেট মনে ডাউনে দিলে তারা মনে স্পটে অথবা ফিচারে অথবা স্টকে ইনভেস্টিংয়ে যাবে। আসল সেটা বিষয় না। 50% দেখবেন যে যে পরিমাণ নাকি স্টেবল কয়েনের মধ্যে টাকা ঢুকেছিল, 50% সেখান থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। এই বিষয়গুলোই করেন। আমি অনেকগুলো বিষয় সুন্দর করে কোডিং করছি গত এক সপ্তাহের বিষয়গুলো, যে বিষয়গুলো আমার নিউজ আসছে সেটার একটা লাইন করে সারমর্ম প্রত্যেকটাই আমি করে দিতে চাইতেছি, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস কি, রিসেশন। ভাই আপনি চাইতেছেন রেট কাট, রেট আবার কি করতেছেন যে মানে ট্যারিফের সময় হিউজ পরিমাণে মানুষ চাকরি হারাইলো, আবার বলতেছেন যে রেট কাট করো, অর্থনীতিকে সচল করো, অর্থনীতিকে ভালো করো, আবার আপনি যুদ্ধ লাগে সারা বিশ্বের অর্থনীতি খারাপ করে দিলেন। এতে আমেরিকারও যে বলে না যে নিজের নাক কাটা পরের যাত্রা ভঙ্গ করা। তো এখানে যে বিষয়টা হয়েছে দেখেন, রিসেশন গড়ে মানে আমরা গত 2 বছর ধরে দেখতেছিলাম যে রিসেশন দরজায় করা নাড়তেছিল, এই কথাটাই শুনতেছিলাম যে রিসেশন আমাদের দরজায় কাছাকাছি, একবারে কাছাকাছি, যে কোনো মুহূর্তে রিসেশন এসে যেতে পারে। রিসেশন মানেটা কি? রিসেশন মানে হলো অর্থনৈতিক মন্দা। আমেরিকাতে মনে করেন যে বিষয়টা, আমেরিকাতে অর্থনৈতিক মন্দা আসা মানে সারা বিশ্বের মধ্যে সেই বিষয়টা আর সবচেয়ে বেশি ইফেক্ট ফেলে। তো আমেরিকা এটা সারা বিশ্বেটা মানে অন্য কোনো দেশে এটা মনে করেন যে ইম্পর্টেন্ট না হলো, আমেরিকা যেমন আমরা বাংলাদেশ এখন রিসেশনে চলতেছি, অর্থনৈতিক মন্দায় চলতেছি, তাতে অন্য কোনো দেশে কিছু আসা যায় না। কিন্তু আমেরিকায় যদি রিসেশন আসে সারা বিশ্বের জন্য সেটা খুবই ভয়াবহ বিষয়, সারা বিশ্বের সব দেশ সেটা পোষাইতে হয়, ঠিক আছে। এখন কি হইতেছে, বিষয়টা হচ্ছে যে মানে ওই যে ঘরের বাসায় ডাকাত ঢুকলে আছে না, ঘরের মধ্যে লাত্তি দেয় না দরজা ভাঙ্গা ফেলানোর জন্য, রিসেশন এখন আমেরিকার দরজার মধ্যে লাত্তি দিতেছে, ধাক্কা দিতেছে, ভাঙ্গা ফেলার করতেছে যে আমি আইসাই পড়ছি, তাড়াতাড়ি দরজা খোল, সব কিছুর দাম মানে বেড়ে গেছে। তো এটার একটা বিষয় কি, আমেরিকাতেও গত 45 দিনের মধ্যে, 45 দিন সরি আজকে 46 দিন চলে তার মনে হয়, তো গত 46 দিনের মধ্যে 46 দিন আগে তেলের দাম যা ছিল, এখনও আজকে এই দিনে 30% এক্সট্রা। 100 টাকায় যদি যে তেল কিনতে হতো, আমেরিকাতেও এখন $30 বেশি দিয়ে এখন মানুষকে কিনতে হইতেছে। তার মানে বুঝতে পারতেছেন যে আমেরিকার অর্থনৈতিক পরিচয়, আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ ঠিক আছে যুদ্ধ করছে, আমেরিকা জিতে গেছে, বা আমেরিকা হ্যান্ড করছে, বা আমেরিকা এটা করছে ওইটা করছে, আমেরিকা এটা মানে খুবই বড় কিছু করে পাইছে, আমেরিকার অবস্থা আরও ভয়াবহ, ঠিক আছে। মানে আমেরিকা, আমি গত বছর বলছিলাম, আমার অনেকে গালাগালি করছিলেন যে আমেরিকাতে আন্দোলন শুরু হবে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে, অনেক সবাই আমার করছে, অনেক গালাগালি করছে যে আমেরিকা বাংলাদেশের মতো না, হ্যান না তেন না, ঠিক আছে। আন্দোলনের মাধ্যমেই দেখবেন ডোনাল্ড ট্রাম্পের পতন হবে, আমি আজকে আবার নতুন করে বলে দিলাম, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস, আচ্ছা একটা জিনিস বলে রাখি,
আমার অদ্ভুত গ্রুপের মধ্যে যারা যারা জয়েন হইতে চান, আমরা এতদিন পর্যন্ত নর্মাল সবাইকে নিয়েছি, কিন্তু এই মাসে চিন্তা করতেছি যে আমি শুধুমাত্র আমার রেফার মেম্বার যারা আছে তাদেরকে নেবো, তাদের জন্য অপরচুনিটি দেবো। নর্মালি $15 থাকলেও আমি জয়নিং ফি, কিন্তু সেখানে এই মাসে রেফারদের জন্য জয়নিং ফি অনলি 10, এবং রেফারদের জন্য সবসময় আমি ভাবছি যে $10 করে রাখবো, বা তারপরের মাস থেকেও সেটা আর বাড়বে না। ঠিক আছে, যারা যারা আমার রেফার আছেন, আমার এখানে গ্রুপের নিচে আজকে আমি টেলিগ্রামে পোস্ট করে দিছি, ওই গ্রুপটার মধ্যে জয়েন হয়ে যাবেন। ওই গ্রুপের মধ্যে রেফাররা শুধু জয়েন করা, এবং সেখান থেকে আমি ফর্ম দিয়ে দিই, এবং সেখান থেকে রেফাররা আমার অদ্ভুত গ্রুপের মধ্যে জয়েন হতে পারে। এবং আমি লিঙ্ক দিয়ে দিছি, যে কোনো একটা এক্সচেঞ্জের মধ্যে আপনি যদি আমার রেফার হয়ে থাকেন তাহলেই হবে, কোনো কিছু লাগবে না, আপনার ওই এক্সচেঞ্জ ব্যবহার করা দরকার না, আপনি জাস্ট ওই ইনস্টল করবেন, রেফার হবেন, তারপর ডিলিট করে ফেলা দেন, তাতে কিছু আসে যায় না। ডোনাল্ড ট্রাম্প ব্লকেজ দিতেছেন ইয়ের মধ্যে। এখন কি, যে চায়না যদি ইরান অস্ত্র করে, তাহলে চায়নার উপর এক্সট্রা 50% ট্যারিফ দেওয়া হবে। কি এই ধরনের বকাবকি গতকাল থেকে শুরু করছেন। আসলে কি ডোনাল্ড ট্রাম্পের চায়নার সাথে চায়নার জাহাজ আটকানোর মতো সাহস বা শক্তি আছে? নাই। কেন নাই? আজকে চায়নার 2টা জাহাজ হরমুজ পার হয়ে গেছে, তাদেরকে আটকানো তো দূরের কথা, অ্যালার্ট দেওয়ারও সাহস পায় নাই। মজার বিষয়টা দেখেন, তার চাইনিজ জাহাজ যে বলতেছে চায়না এখানে 50% এক্সট্রা ট্যারিফ দিবে, চায়না বলছে ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এর আগে ট্যারিফ দিছে, ওকে নো প্রবলেম, তারপর আগে ট্যারিফ দিছে, চায়নার উপর ট্যারিফ দেওয়া আমেরিকা নিজের উপর ট্যারিফ দেওয়া, এবং কম দামে পায়। ট্যারিফ দেওয়ার পরেও চায়নার প্রোডাক্ট অন্যান্য দেশের প্রোডাক্টের থেকেও তার দাম কমে পাইতেছে। ঠিক আছে, এখন যে বিষয়টা, চায়না যে যদি আমেরিকার উপর যখন ট্যারিফ দেয়, সেটা আমেরিকার উপর আরও বেশি ইফেক্ট হয়। গত মাসে যখন আমরা দেখলাম $200 বিলিয়ন আমেরিকার এই ট্যারিফ দেওয়ার ফলে $200 বিলিয়ন লসে আছে আমেরিকান কোম্পানিগুলো। এই যে তেলের যে বন্ধ, এইটার জন্য সব থেকে বেশি স্ট্রাগল কারা হবে, এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল হবে হবে চায়না, সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা, জাপান, জার্মানি, ফ্রান্স, এই 5টা দেশ। এছাড়া এখন জিসিসিভুক্ত দেশগুলা আমেরিকার বিরুদ্ধে চলে যেতেছে। জিসিসিভুক্ত দেশগুলা কইতেছে তোরা কইলি যে ইরান পরমাণু বানাতে চাইতেছে, ইরান হ্যান করতেছে, ত্যান করতেছে, ইরান আটকাইতে চাই, ইরানের উপরে যা যুদ্ধ করে আটকা দিলি। 1 মাস আগে আমাদের খরচ হইতো $10, এখন কি হইলো, ইরান রেহন আমাদের ট্যাক্স দিয়ে দেবো $5, ইরান রে বানায় দিলে আরো স্ট্রং। এই জায়গাটার মধ্যে নানানভাবে এই যুদ্ধের কারণে আমার দেশের সবকিছু দাম বাইরে গেল, নানান পরিস্থিতি হলো। এখন বলতেছিস তুই এবার যুদ্ধ ছেড়ে যাবি, এখন আমরা ওই জায়গা থেকে কেমনে আমাকে বিপদে আইনা ফালা দিয়া তোর এখন আবার যাইতে চাইতেছস, আর নাইলে আবার নানানভাবে তোর নানান বাহানা দিয়া সেই বিপদটারে আরো বড় করতেছস। অতএব আমরা তোর পাশে নাই। ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী গতকালকেও উনি ডিরেক্টলি বলে ফেলছে প্রেস কনফারেন্সের মধ্যে, নানানভাবে চাপ দিয়ে আমাদেরকে এই যুদ্ধে জড়ানোর চেষ্টা করা হইলেও আমরা এই যুদ্ধে কোনোভাবে জয়েন করবো না। বুঝেন অবস্থাটা কোন দিকে যাইতেছে। এইখানে যে সিক্রেট প্ল্যানটা করা হইতেছে, কেন বলে ইকোনমিক্সের একটা পোস্ট আসছিল যে 2026 সালের বিভিন্ন বিষয়গুলো তারা মেনশন করেছিল। তো সেইটা নিয়ে আমি রিসার্চ করেছিলাম, ভাবতেছিলাম যে সেইটার ভিডিও করবো ইনশাল্লাহ আগামী সপ্তাহ বা এর মধ্যে ভিডিওটা দিয়ে দেবো। ঠিক আছে, এখন দেখেন আমেরিকার সবথেকে কাছের যে বন্ধুগুলোর মধ্যে আছে, যেমন ধরেন আয়ারল্যান্ড, গ্রিস, আর হইল গিয়া কি জানি বলে ইংল্যান্ড, এই দেশগুলোর মধ্যে তেলের দাম সর্বকালের সব থেকে বেশি হাইস্ট হিট করে ফেলছে। আগে যদি সর্বকালের সর্বোচ্চ যদি হয়ে থাকতো $10, এখন হয়ে গেছে $15। ঠিক আছে, এমন একটা বিষয় হয়ে গেছে। এবং এখন ইউরোপ যে সংকটটার মধ্যে পড়ছে, এই তেলের হিসাবটা বাদ, ইউরোপ অন্যভাবে কাজাকিস্তান বা তুর্কমেনিস্তান থেকেও তেল রাশিয়া যুদ্ধের পরে ইউরোপ এই ব্যবস্থাটা করে ফেলছিল যে তার কাজাকিস্তান এবং তুর্কমেনিস্তান থেকে তারা তেল এখন বাইপাস করে নিয়ে আসে। গালফ যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, রাশিয়া যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তারপরেও ইউরোপের বেশি দাম দিয়ে কিনে আনার আরেকটা রাস্তা আছে। কিন্তু ইউরোপ যে সংকটটা, সবচেয়ে বড় সংকটটার মধ্যে পড়ছে, সেটা হলো যে কেন বলে জেট ফুয়েল, বিমানের যে তেলটা লাগে সেইটার মধ্যে কোনো না কোনোভাবে ইউরোপ একটা জায়গার মধ্যে দেয়ালে পিঠ থেকে গেছে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের সাপোর্ট বা আমেরিকার সাপোর্ট করার মতো তাদের পরিস্থিতি নেই। তারা যদি চায়ও, হ্যাঁ ঠিক আছে আমরা সাহায্য করুন, কিন্তু তারই নাই। ঠিক আছে, এখন বিষয়টাকে নেবো যাবো, ধরেন যে আপনি 1 গ্লাস পানি খাইবেন। ঠিক আছে, ওখানে পানিটা আপনি কিনে আনতে হলে আপনার বিপক্ষ দলের কাছে আছে, ডোনাল্ড ট্রাম্প আপনার বিপক্ষ ব্যক্তিটারে শেষ করে দিবার চায়। ওখানে আপনি যদি পানিটা না খান, আপনি আর বাঁচবেন না। তা আপনি কইতেছেন যে আপনি ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করতে গেলে বা সাপোর্ট করতে গেলে পানিটা কিন্তু আপনি পাইতেছেন না, তার কিন্তু আপনি শেষ হয়ে যাইতেছেন।
তো আপনার যদি পানিটা যদি পাইতে হয় তাহলে আপনার বিপক্ষ ওই ব্যক্তিটার কাছ থেকে কিনে আনতে হবে, কিনে আনবার গেলে তারা টাকা দিতে হবো বা এক্সট্রা টাকা দিতে হবো, তার মানে বিপক্ষ ব্যক্তিটা স্ট্রং হইব। কিন্তু আপনি যদি অনেক ডোনাল্ড ট্রাম্প সাপোর্ট করেন, সেই ব্যক্তিটা আবার বিপক্ষ ব্যক্তিটা আপনার কাছে আবার বিক্রি করবো না। তার মানে কি আপনার ওই বিপক্ষ ব্যক্তিটারে মানে একটা ভরসা দিতে হবো যে না আমি তোর বিপক্ষে যাবো না, আমি তোর লগে থাকবো, তোর কাছে কিনবো এবং কোনোভাবে আমি ট্রাম্পের হাতে মানে কাছে বিক্রি করতে তারে সাপোর্ট দিতে যাবো না। ভয়ঙ্কর এক মারপেচের মধ্যে ঢুকে গেছে বর্তমান পরিস্থিতিটা, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস, রেজিম চেঞ্জ। এই যে বিষয়টা আমরা শুনে এলাম না যে ইরানের রেজিম চেঞ্জ করবো, ইরানের রেজিম চেঞ্জ হবে। এই রেজিম চেঞ্জ 6 সপ্তাহ আগে, মানে গত 7 সপ্তাহ আগে আছে, আর 2টা দিন পরে 7 সপ্তাহ হয়ে যাবো। 7 সপ্তাহ আগে যখন এই যুদ্ধটা শুরু হইলো তখন কি বিষয়টা কি হইলো যে ইরানের রেজিম চেঞ্জ করব। আজকে এই দিনে এসে এখন আমরা শুনতেছি আমেরিকার রেজিম চেঞ্জ। সাধারণ মানুষ রাস্তা নেমে গেছে, বিভিন্ন দেশ আমেরিকার বিপক্ষে চলে গেছে। আমেরিকার মানে সরকারি বেসরকারি সকল দল থেকে ডোনাল্ড ট্রাম্পের সাপোর্ট এখন 73% ডাউন হয়ে গেছে। 73% কীভাবে ডাউন হয়েছে? ডোনাল্ড ট্রাম্পের সাপোর্ট গত বছর ছিল হলো গিয়া 43%, এখন হয়ে গেছে 73% ডাউন হওয়ার পরে এখন যে বিষয়টা হয়েছে -40%। সেরকমই এখন ডোনাল্ড ট্রাম্পের সাপোর্ট তো নাই, উল্টা আরও 33% মাইনাসে আছে ওনার সাপোর্ট, ঠিক আছে। তো এইখানে ডোনাল্ড ট্রাম্প উনি নিজে বুঝতে পারতেছেন, সরে আসতে পারতেছেন না কোনোভাবেই, উনি ব্ল্যাকমেলিংয়ে আছেন। এই বিষয়টা হলো গত পরশুদিন মেলেনিয়া ট্রাম্প প্রেস কনফারেন্সে বলতেছেন যে এপস্টাইন ফাইলের সাথে আমার কোনো প্রকার কোনো বিষয়ই নাই। আর এই এপস্টিনের সাথে যখন ডোনাল্ড এপস্টিনই হইল ডোনাল্ড ট্রাম্প এবং মেলেনিয়াকে একসাথে মানে প্রথমবারের মতো কথা বলা দিয়েছিলেন, তাদের ডেট করা দিয়েছিলেন। তো এইখান থেকে একটা বিষয় আছে যে হয়তো বা কোনো না কোনোভাবে মেলেনিয়া ট্রাম্প বা ডোনাল্ড ট্রাম্প এইখানে একটা মধ্যে আছেন, কি জানি বলে ব্ল্যাকমেলে আছেন, যদি তুই যদি ওখানে এই যুদ্ধটা থামা দেস বা তুই যদি এই বিষয়টা করে ফেলাস বা তুমি যদি এই বিষয়টা করো বা এই যুদ্ধটা চালু করে দেয়, এখন যদি ওখান থেকে সরে যাও তাহলে তোমার এইগুলো ফাঁস করে দেবো আমরা। দেখেন কোথা থেকে নিজের তৈরি করে ফাঁদেন, ডোনাল্ড ট্রাম্প এখন নিজে পড়ে আসেন, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস, যুদ্ধের কারণে কিন্তু এই যুদ্ধের কারণে আমেরিকার বেকারত্ব আরও 4% বেড়ে গেছে। আমরা শুনতেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প আনএমপ্লয়মেন্ট কমাবেন, যুদ্ধ কমাবেন, হ্যান্ড করবেন, ত্যান করবেন। ডোনাল্ড ট্রাম্প 2টা শর্ত দিয়ে আসছেন বা সাধারণ মানুষের মন জোগাইছিলেন বা ভোট পাইছিলেন যে আমি যুদ্ধ কমা ফেলবো সারা বিশ্ব থেকে। সাধারণ মানুষ বলছে ওকে তাহলে তোমাকেই ভোট দিব। ডোনাল্ড ট্রাম্প বলছেন আমি বেকারত্ব একবারে জিরোতে নিয়ে আসবো, সকল মানুষকে বাংলাদেশে যে মানে আমাদের যে সরকারি দলগুলো আছে না বা সরকারি বেসরকারি দলগুলো বলে না যে ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবে, ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা করছেন। আইসাই উনি ট্যারিফ দেওয়া মানুষের মানে এই 2টা কারণে মানুষ ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছে যে হ্যাঁ উনি যুদ্ধ কমাবে আর হলো বেকারত্ব আর মানুষের চাকরির ব্যবস্থা করবে। উনি যুদ্ধ আইসাই এত বড় একটা যুদ্ধ লাগা দিলেন, উনি যে কথাটা দিয়ে আসছেন সেটা বিপক্ষে গেলেন। 2 নম্বর একটা জিনিস, চাকরির ব্যবস্থা করবে। ট্যারিফের কারণে 30% মানুষের মানে 27% মানুষের চাকরি গেছে গা। এখন সারা বিশ্বের 4%-এর বেশি এই যুদ্ধের কারণে মানুষ চাকরি হারা ফেলছে, অলরেডি হারাই ফেলছে। সামনে হারাবে না, সামনে আরও যে কত পার্সেন্ট পাবে সেটা তো হিসাব এখন তুলি নাই, ঠিক আছে। আবার দেখ আরেকটা জিনিস, এই যে আলোচনার মধ্যে একটা বিষয় ঘুরতে আবার ইরানের কাছে ফেরত আসে। ইরান বলতেছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, আপনারা যদি চান তাহলে আমরা 5 বছরের লেগে ইউরেনিয়াম মজুদ ইনক্রিজমেন্টটা সেটারে অফ করে রাখুন, ঠিক আছে। আমেরিকা বলতেছে 20 বছর, ঠিক আছে। তো কোনো না কোনোভাবে আইসা ওই ইরানের মানে শর্তগুলাই আবার আজ মানে গতকালকে এই বিষয়টা বুঝতে পারলাম যে কোনো না কোনোভাবে যদি আলোচনায় আমেরিকা করতেই চায় তাহলে ইরানের শর্তই মানতে হবে, আমেরিকার কোনো শর্ত এখানে থাকবে না, ঠিক আছে। এটা হলো মেন বিষয়। আর সবার লাস্টের নেটোর দেশগুলোর মধ্যে টোটালি গ্রিনল্যান্ড কাহিনী করে ডেনমার্ক পুরোপুরি আমেরিকার বিরুদ্ধেই, কোনোভাবে আর আমেরিকা সাপোর্ট আসবে না। এখন যদি নেটো বলে যে হ্যাঁ ঠিক আছে চলো আমরা যুদ্ধে যাই, গ্রিনল্যান্ড কোনোভাবে আসবে না। 2 নম্বর কথা, ইটালি তার বেস কোনোভাবে ব্যবহার করতে দিবে না। 3 নম্বর বিষয়, জার্মানি এই যুদ্ধতে নেই, কারণ জার্মানি গতকালকে যখন নাকি মনে করুন যে গত পরশুদিন জার্মানির যখন নাকি মানে রিজার্ভের রিপোর্ট আসলো জার্মানি অলরেডি রিসেশনে ঢুকে আছে, শেষ। এখন জার্মানি যদি এই যুদ্ধে ঢুকে তাহলে জার্মানির অবস্থা খারাপ হয়ে যাবে। 3টা দেশ। 4 নম্বর দেশ হলো কি কি জানি বললেন নামটা, আরে গ্রিসের তেলের দাম সব থেকে হাইতে আছে। তো 4টা দেশ স্ট্রংলি, ফ্রান্সও সাথে ধরা যায় কিন্তু ফ্রান্স হিসাব যে কোনো মতো পোল্ট্রি মারাবারে। তো এই 4টা দেশ যে কোনো মুহূর্তে আমেরিকার বিপক্ষে চলে যাবে, মানে যে কোনো মুহূর্তে ন্যাটোতে আমেরিকার বিপক্ষে চলে যাবে, ঠিক আছে।
তো বুঝুন বর্তমানে অবস্থা পরিস্থিতিটা কই আছে বা কী হয়ে আছে, ঠিক আছে, এখানে আর কিছুই বলা নেই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি দেই। আচ্ছা, আমি যে বিষয়টা করছিলাম, আমি টোটাল 23 তারিখ পর্যন্ত মার্কেট আপডেট দিয়ে রাখছি। আর গতকালকে ভিডিওতে আমি বলে রাখছি, আমার গতকালকে ভিডিওতে যদি 309টা লাইক না হয় ভাই, আমার চ্যানেলে মনিটাইজেশন নাই, আমার কিছুই করার নাই, ঠিক আছে। তো আমার ভিডিওতে গতকালকে ভিডিওতে যদি 300 লাইক না হয়, তাহলে আমি 23 তারিখের পরের আপডেটটা দিব না, ঠিক আছে। আর হলো এই এপ্রিল মাসের প্রিডিকশন অলরেডি আমি গত লাইভটার মধ্যে দিয়ে দিয়েছি, দয়া করে দেখে নেবেন। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।